প্রধান উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক, অন্তর্বর্তী সরকারের সাথে $200 মিলিয়ন চুক্তি। আশুলিয়ার বৃষ্টি বাদে খোলা সব পোশাক কারখানা, যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য। এবং আদাবর থানার হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার বাসভবন যমুনায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে। সকাল 10:55 অতিথিদের সাথে বৈঠক শুরু করেছেন প্রধান উপদেষ্টা। গত 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো কোনো মার্কিন প্রতিনিধি বাংলাদেশ সফর করছে। শনিবার ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে আরও রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড রু, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের প্রতিনিধি। এদিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র $200 মিলিয়ন একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন ইউএসএইডির সহকারী প্রশাসক অঞ্জলি কর। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। বিজিএমইএর নির্দেশনা থাকলেও আশুলিয়ার সব পোশাক কারখানা এখনও খোলেনি। শ্রমিক অসন্তোষের জেরে বর্তমানে আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত 20টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। সকালে কারখানায় গিয়ে শ্রমিকরা বন্ধের নোটিশ দেখতে পান। এ সময় কারখানাগুলোর মধ্যে 18টি আগে থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে, বাকি 2টি কারখানা চলছে সাধারণ ছুটি। এদিকে খোলা কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন চলছে, ফিরেছে কর্মচাঞ্চল্য। তাছাড়া কারখানার বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে। অপরদিকে গাজীপুরের কারখানাগুলো পুরোদমে সচল রয়েছে। রোববার থেকেই নির্ধারিত সময়ে দলে দলে কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ইমন, কারখানাগুলোর অবস্থা কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও কেমন দেখছেন, জানাবেন আমাদের। কারখানা বিভিন্ন কারখানায় কিন্তু আজকে সাভারের নজর রয়েছে। এর মধ্যে শ্রম আইনের আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি কথা বলি, তাহলে আমরা একবারে বাইরে থেকে আপনার সেনাবাহিনী থেকে শুরু করে করে কিন্তু তারা নিরাপত্তা জোরদারে দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু নিরাপত্তা কারখানার সামনে কিন্তু অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করেছে। আজকে কিন্তু আমরা সকাল থেকে কিন্তু আমরা কোনো ধরনের কোনো সর্বশেষ যেমন আমরা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হচ্ছে সহকর্মী দেওয়ান ইমন। চলে যাচ্ছি পরবর্তী খবরে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র্যাব 2-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া।
এ বিষয়ে জানতে চাইলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আনম ইমরান খান বলেন, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় মামলা হয় তার বিরুদ্ধে, আর সেই মামলায় তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে। বরিশাল 2 আসনের সাবেক সংসদ সদস্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম তালুকদারকে মারধরের পর থানায় দিয়েছে সাধারণ পুলিশ। শনিবার রাত 8:30টার দিকে তাকে রাজধানী গুলশান থানায় সোপর্দ করেন তারা। গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার রিয়াজুল হক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, শাহ আলমকে হেফাজতে রাখা হয়েছে, তার বিরুদ্ধে মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে চাঁদার দাবিতে হামলা, মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে সাবেক এমপি শাহ আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 11 সেপ্টেম্বর বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত উপজেলার চাখারের সৈয়দ আতিকুর রহমান বাপ্পি এই মামলা দায়ের করেন। গাজীপুরের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় 5 যাত্রী নিহত হয়েছেন। রাত 11টার দিকে কালীগঞ্জ টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের মুলগা মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। সকালে এই তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে রাত 11টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় স্থানীয়রা হাসপাতালে নেয়ার পর এক শিশুর মৃত্যু হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, কাভার্ড ভ্যানে সিএনজির ধাক্কায় 3 জন পুরুষ, 1 জন নারী ও 1 শিশুসহ 5 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত 2 জন হাসপাতালে এখনও চিকিৎসাধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভারী বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে প্লাবিত হওয়া কক্সবাজারের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। ভোর থেকে ভারী বৃষ্টি থামলেও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। বেশিরভাগ এলাকা থেকে নেমে গেছে জমে থাকা পানি। তবে চকরিয়া, রামু, ঈদগাহ, উখিয়া বেশ কিছু গ্রাম এখনও প্লাবিত আছে বলে জানা গেছে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, বৃষ্টিপাত আগের তুলনায় কমে এসেছে, শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। বৃষ্টি কমে যাওয়ায় কক্সবাজার শহরের জলাবদ্ধতার কিছুটা উন্নতি হয়েছে। এদিকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতি হয়েছে ফসলি জমি, চিংড়ি ঘের ও মাছের ঘেরের, নষ্ট হয়েছে বীজতলা। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শফিক, কক্সবাজারের বন্যা পরিস্থিতির কি খবর আছে? পর্যটক যারা আছেন তাদের কি অবস্থা? হ্যাঁ রাজ, আপনাকে ধন্যবাদ। আমি যে সকালের যে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আসলে আজকে গতকালের তুলনায় আজকে কিন্তু বৃষ্টি অনেকটা কম হয়েছে এবং সকালে একটু মাঝারি বৃষ্টি হয়েছে এবং গত 24 ঘন্টায় আসলে মাত্র 44 মিলিমিটার বৃষ্টি কিন্তু রেকর্ড করা হয়েছে। আর যে বৃষ্টি কম হওয়ার সাথে সাথে যে এলাকাগুলো প্লাবিত হয়েছে সেখান থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে এবং লোকালয় থেকে পানি নামলেও কিন্তু যে জলাবদ্ধ এলাকাগুলো কিন্তু এখনো কিন্তু সেখানে কিন্তু মানুষের কিন্তু দুর্ভোগ কাটেনি। আমি আপনার মাধ্যমে একটু দর্শককে দেখাতে চাচ্ছি, আমি এই মুহূর্তে আছি কক্সবাজারের একটি 5 নম্বর ওয়ার্ড গুদারপালা এলাকায়। আপনি দেখেন এই স্থানে কিন্তু অনেকটাই হাঁটু পরিমাণ এবং বুক পরিমাণ পানি ছিল এবং এই বৃষ্টি কমার সাথে সাথে পানিগুলো কিন্তু এখন কিন্তু নামতে শুরু করেছে এবং সেই সাথে এই বন্যা এলাকার মানুষকে কিন্তু তাদের কিন্তু খাদ্য, গ্যাস এবং বিদ্যুৎ থেকে শুরু করে এবং এই পানির, বিশুদ্ধ পানির কিন্তু সংকট দেখা দিয়েছে। সব মিলিয়ে কক্সবাজারে, আমি কক্সবাজার কিছুক্ষণ আগে জেলা প্রশাসনের কথা বলেছিলাম, উনি বলছেন যে এ পর্যন্ত কক্সবাজার, চকরিয়া, ফেকুয়া এবং এই আপনার উখিয়া টেকনাফে প্রায় 20,000 মানুষ ঘর বাড়ি কিন্তু পানি থেকে পানিবন্দী হয়েছে এবং 2 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। আর পাশাপাশি আমরা একটু কথা বলতে, আর আপনি পর্যটকের কথা বলেছেন, কক্সবাজার পর্যটক আসলে নিরাপত্তা আছে, তারা কিন্তু উত্তাল সাগর দেখছে, কিন্তু অর্থাৎ কোন পর্যটক কিন্তু এখানে কিন্তু আটকা পড়েনি। আরেকটি বিষয়, আমি আমার সাথে একটু এই যে দুর্গত এলাকার একজন বাসিন্দা রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাইবো। আসলে পানিতে নেমে গেছে, আপনি গুদারপাড়া এলাকার একজন মানুষ, কি অবস্থায় আছেন আপনারা? আমরা আসলে তো নদীর পাড়ের লোক, এখন পানি নেমে গেছে বটে, জোয়ারে আসলে আবার পানি উঠে যায়, আবার বারটা গেলে পানি কমে যায়, কিন্তু আমাদের এই এলাকার রাস্তাটা অত্যন্ত অবহেলিত। এই কক্সবাজার এই এলাকাটা
কক্সবাজার পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের এলাকাটা প্রায় আজকে স্বাধীনতা 55 বছর ধরে এই রাস্তাটা আমরা হাঁটতে পারি না, সামান্য জল বৃষ্টি হলে হাঁটু পর্যন্ত জল পেয়ে যায়। এখন আমরা অনেক প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, এখন কক্সবাজারের পৌরসভার এতগুলো চেয়ারম্যান চলে গেছে, কিন্তু আমাদের এই রাস্তাটা কোনো সংস্কার হয়নি। আমি এসএটিএর মাধ্যমে আপনার বর্তমান প্রশাসনকে জানাতে চাইছি এবং আহ্বান জানাচ্ছি যে আমাদের জন্য অতি সত্বর রাস্তাটা সংস্কার করে মানুষের এই দুর্ভোগটা লাঘব করার জন্য। ধন্যবাদ আপনাকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি উনি যেটা বলতে চেয়েছেন, কক্সবাজারের মধ্যে এই যে বেশ কয়েকবার 2 মাসের মধ্যে প্রায় 4 বার বন্যা হয়েছে, সেই সাথে বুদারপাড়া, এসামপাড়া, আপনার কুতুবদিয়াপাড়া, সমতিপাড়া, বাজারঘাট বহু রাস্তা কিন্তু এখানে কিন্তু বিধ্বস্ত হয়েছে। সেই রাস্তাগুলো বিশেষ করে বুদারপাড়ার রাস্তাটা কিন্তু সংস্কারের উনি একটা দাবি জানিয়েছেন। আর একটা কথা বলি, এই দুর্যোগ আবহাওয়াতে কক্সবাজারের উপকূলীয় অনেক ট্রলার কিন্তু সাগরে কিন্তু নিখোঁজ হওয়ার খবর কিন্তু আমরা পেয়েছি। যদিও বা যারা বুট মালিক সমিতির সাধারণ সম্পাদক তিনি বলছেন যে বেশিরভাগ ট্রলার কিন্তু ঘাটে ফিরেছে, তবে 2-4টি ট্রলার কিন্তু এখনো কিন্তু সমুদ্রে কিন্তু নিমজ্জিত হয়েছে বলে আমাদের কাছে খবর। সব মিলিয়ে কক্সবাজারে একটা খুবই নাজুক অবস্থা বিরাজ করছে। এমন অবস্থায় সরকারি ত্রাণ, আরো পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা দুর্গত এলাকার মানুষ কামনা করছেন। তো এই ছিল যে শফিক, বুঝতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ শফিক। চলে যাচ্ছে পরবর্তী খবরে। ছাত্র জনতার অভ্যুত্থানে গাইবান্ধা জেলার 6 জন শহীদ হয়েছেন। প্রিয়জন হারানো এসব পরিবারে এখন চলছে শোকের মাতম। যাদের নির্মমতার কারণে এমন প্রাণহানির ঘটনা ঘটেছে তাদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। খালেদ হোসেনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী আরব ইসলাম হিমু। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট আশুলিয়া থানায় গুলি করে হত্যার পর যাদের লাশ পুড়িয়ে দেয়া হয়েছিল তাদের মধ্যে একজন গাইবান্ধার শাখাটার সাজ্জাদ হোসেন সজল। সন্তানের এমন নৃশংস হত্যাকাণ্ড কিছুতেই মেনে নিতে পারছেন না তার মা। এদিকে এখনো বাবার অপেক্ষায় সজলের 1.5 বছরের অবুঝ মেয়ে। বাবা আর কোনোদিন ফিরবে না, মেয়েকে এই কথা বোঝানোর সাধ্য নেই সজলের স্ত্রীর। যে একটা সম্মান দেওয়া হবে সেটা এখনো আমরা দেয়নি, ওকে দেওয়া হয়নি। আমি যুদ্ধের ময়দান থেকে পালাবো না, আমি শহীদ হবো, নাহলে বিজয়ের পতাকা হাতে নিয়ে বাসায় যাবো। আমার ছেলেরা ড্রাইভাররা হলো। গত 4 আগস্ট আশুলিয়ায় অসহযোগ আন্দোলনে গুলিবদ্ধ হন নাজমুল। 6 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে 10 আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাপ আসিল মাথার উপরে বট গাছ, ওই বট গাছটাও মরে গেছে। আজ 1 বছর হয়েছে। 1 বছর না হইতেই আবার এই যে ভাইয়ের মৃত্যু, তাইলে কেমন করে মানুষ ভালো থাকে? স্বজন হারানোর শোকের মাতম চলছে সাকিনুর, আরিফুল ইসলাম ও সুজন মিয়ার পরিবারেও। আমার ছেলেই আমার সংসার চলাছে, তার বউ বাচ্চা আছে, তার দিক দেখাশোনা করে। এই পৃথিবীর কেউই নেই এখন আল্লাহ ছাড়া। বাবা সাকিনুরের বাবার যে অসুখ, খুব মারাত্মক অসুখ, তার জন্যও অপারেশন করতে চাইছিল। তারই মধ্যেই সাকিনুর গুলি খায়া মারা গেছে, পুলিশের হাতের গুলি খায়া। পুলিশের গুলিতে যে নিহত হইল ছাত্র আন্দোলনে গিয়ে, তো আসলে এইরকম লোক ছিল যা দেশপ্রেমিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাইবান্ধা জেলায় প্রাণহানি না ঘটলেও ঢাকায় বিভিন্ন স্থানে এই জেলার 6 জন শহীদ হয়েছেন। স্বজনদের হত্যার সুবিচার চান শহীদদের পরিবাররা। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা হরিণহাটি এলাকায় সড়কের গুরুত্বপূর্ণ স্থানে নেই কোনো ফুট ওভারব্রিজ। ফলে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে রাস্তার ওপর পায়ে হেঁটে পার হচ্ছেন পথচারীরা। এতে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। জরুরি ভিত্তিতে এই মহাসড়কের ওপর একটি ফুট ওভারব্রিজ নির্মাণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। দ্রুত ফুট ওভারব্রিজ নির্মাণের আশ্বাস দিলেন এই কর্মকর্তা। কালিয়াকৈর থেকে দেওয়ান সামানুদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শেখ ফাহিম। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় লাখো মানুষের বসবাস।
এখানকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা হরিণহাটি এলাকায় 1 কিলোমিটারের মধ্যে কোনো ফুট ওভারব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই সড়ক পারাপার হচ্ছেন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শ্রমিকের যাতায়াতের জন্য হাইওয়ে রাস্তাটা অনেক বড় হয়ে গেছে, যাতায়াতের জন্য অনেক কষ্ট হয়। আর এখান থেকে আমাদের এই পাশে প্রায় আধা কিলোমিটার দূরে, এই পাশে প্রায় 1 কিলোমিটার দূরে, কিন্তু পাশাপাশি 4-5টা ফ্যাক্টরিতে হওয়াতে এতগুলো শ্রমিক এবং আমাদের একাডেমি কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা যাতায়াত করে। আমাদের দিনে 4-5 বার পারাপার করতে হয়, পারাপার করতে আমাদের অনেক সমস্যা হয়। শ্রমিকরা ডান বাম না দেখে সোজা রাস্তাতে দৌড় দেয়, এই জন্য আমাদের এখানে সবচেয়ে বড় প্রয়োজন একটা ফুট ওভার ব্রিজ। আমাদের প্রাণের দাবি, মানে জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে, এখানে একটা ফুট ওভার ব্রিজ দরকার। দ্রুত ফুট ওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেন এই কর্মকর্তা। সড়ক জনপদ বিভাগের এক্সেন মহোদয়ের সাথে কথা বলেছি, উনি এটা ফিজিবিলিটি টেস্টের জন্য আসবে এবং দ্রুত সময়ের মধ্যে উনি একটা ওভার ব্রিজ যাতে এখানে অ্যাপ্রুভ করাতে পারে এবং দ্রুত কাজ শুরু করতে পারে তার কর্তৃপক্ষের সাথে কথা বলবে এবং আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে একটা ওভার ব্রিজ এখানে ইনশাল্লাহ হবে। যেহেতু একটা স্থানীয় ডিমান্ড আছে, স্থানীয় যারা লোকজন আছে, আমাদের ছাত্র সমাজ আছে যারা এখানে সারাদিন ছিল, তারাও বলেছে এখানে একটা ওভারব্রিজ দরকার আছে। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, ইনশাল্লাহ একটা ওভারব্রিজ আমরা এখানে দ্রুত সময়ের মধ্যে অ্যারেঞ্জ করতে পারবো বলে বিশ্বাস করি। অবিলম্বে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হরিণহাটি পয়েন্টে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করে দুর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দীর্ঘ 4 মাস 9 দিন পর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে ভারত। এতে হিলি বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে দামও কমে আসবে বলে আশা করছেন আমদানিকারকরা। ভারতের বৈদেশিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক সন্তোষ কুমারের সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানানো হয়েছে। হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, ভারতে অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্য বাড়ার অজুহাত দেখিয়ে দীর্ঘ সময় ধরে পেঁয়াজ রপ্তানি বন্ধ রেখেছিল ভারত। পরবর্তীতে চলতি বছরের 4 মে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও 40% শুল্ক আরোপ করে ভারত সরকার। এরপর হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হলেও দেশের বাজারে কমেনি দাম। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। প্রধান উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক, অন্তর্বর্তী সরকারের সাথে $200 মিলিয়ন চুক্তি। আশুলিয়ার বৃষ্টিবাদে খোলা সব পোশাক কারখানা, যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল্য। এবং আদাবর থানার হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেপ্তার করেছে র্যাব। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।